ধরেন আপনি টাকা দিচ্ছেন না, আমার 100 টাকা পাই, তো 50 টাকা জমা দাও, তাহলে তোমাকে আমি দিব, স্টে দিব, আদার স্টে পাইবা না, জেলে থাকবে তোমাকে। এরকম কিছু টাকা কালেকশন হচ্ছে, কিন্তু তো খুব একটা বেশি না, মার্ক কিছু হচ্ছে না, তো জেলে যাবে কিন্তু টাকা দেবে না। আর উইলফুল ডিফল্টার যারা, তাদের তো অনেক প্রপার্টি শহরের গুলশান এমনি অনেকগুলো আছে, একজন 4-5 টাকার বাড়ি, বড় বড় বিল্ডিং, অফিসিয়াল বিল্ডিং, নাম দিয়ে শালীর নাম দিয়ে রাখছে, খালার নাম দিয়ে রাখছে, ফুবুর নাম দিয়ে রাখছে, ওনার নামে নাই। এগুলো কিছু বাইর করতে হবে। এরা যে যারা খালার নামে ফুবুর নামে নাই দিয়ে রাখছে আর কি, এগুলো বাইক আর মালিক কারা, পুকুরটা এত পেয়েছে 20 তলা বিল্ডিং করার। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস ডিজিটালে। আজকে আপনাদের সামনে আমরা নতুন একজন অতিথি নিয়ে হাজির হয়েছি, যিনি একাধারে এক সফল একজন ব্যবসায়ী, একজন সফল উদ্যোক্তা, পাশাপাশি তিনি একজন ব্যাংকের সফল চেয়ারম্যানও বটে। তিনি আর কেউ নন, আমাদের সকলের পরিচিত ঢাকা ব্যাংকের চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুল হাই সরদার। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আমরা যেটা দেখছি, ঢাকা ব্যাংক ধীরে ধীরে আস্তে আস্তে প্রায় 30টা বছর তারা পেরিয়ে আসছে। তো এই যে পথ চলাটা ঢাকা ব্যাংকের, সেই শুরুতে যেমন ছিলেন, ব্যাংকের পথ চলা যেরকম ছিল বা এখন যেরকম অবস্থা আমরা দেখতে পাচ্ছি, তো এই পথ চলাটা স্যার আপনাদের কীরকম ছিল? আমরা শুরু করি তো আমরা 1995-এ, তখন থেকে আমরা তো ইনশাল্লাহ আস্তে আস্তে লাইমলাইট এসে গেলাম। তারপরে আমাদের ব্যাংকিং সেবা আমাদের অনেক বাড়ানো হয়েছে, অনেক ব্রাঞ্চ করা হয়ে গেছে অলরেডি। 30 বছরে যা করা দরকার, মোটামুটি ধরেন গ্র্যাজুয়ালি আমরা মোটামুটি একটা এমন স্তরে এখন পৌঁছেছি। এখন মাশাআল্লাহ বাংলাদেশের সব লোকই জানে ঢাকা ব্যাংক, চেনে জানে এটা কি, কারা একসাথে জড়িত আছে না সবই জানে আর কি। তো সেভাবে সব ব্যাংক তো উন্নতি লাভ করছে, কিন্তু আমাদের বয়স বেড়ে যাচ্ছে। মূলত যেটা ব্যাংকের যারা গ্র্যাজুয়াল যে ডেভেলপমেন্ট, সেটা তো আমাদের হচ্ছেই। আর এখন তো অনেকগুলো ট্রান্সফরমেশন হচ্ছে। তো এখন ধরেন আমরা যে ধরনের ব্যাংকিং করতাম, ট্র্যাডিশনাল ব্যাংকিং, কাস্টমারের কাছে গিয়ে ঘুরে কাস্টমার নিয়ে আসতাম, আবার ব্যাংকিং সেবা যেন কাস্টমারদেরও কিন্তু এতে ব্যাংকে আসতে হতো। এখন তো সব ফান্ডামেন্টাল সব চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন সার্ভিসগুলো সবই ডিজিটালাইজড, মানে ডিজিটালাইজড সার্ভিসটা এখন হচ্ছে বেশিরভাগ। অটোমেশন চলে যাচ্ছে। যদি আমরা যে পর্যায়ে আছি এখনও ব্যাংকিং সার্ভিসে, অন্যান্য দেশ আমাদের সে অটোমেশন অনেক উপরে, অনেক আগে চলে গেছে অনেক। তা আমরাও সেটা উই আর ট্রাইং টু ওর সাথে তার সাথে পেস রাখার চেষ্টা করতেছি আমরা। ওই সমস্ত সার্ভিসগুলো আমরা ইন্ট্রোডিউস করার চেষ্টা করতেছি ইন ফেজেস। তো ওভারনাইট তো করা যাবে না, তো ওটা ধরেন মোটামুটি আমরা আর কন্টিনিউ করে সার্ভিসগুলো চেঞ্জ করতেছি আর কি। আলটিমেটলি আমাদের টার্গেট হচ্ছে ঢাকা ব্যাংকে পুরো পেপারলেস করা। তো অনলাইন সেবাটা এখানে ইমপ্রুভ করা যাবে। এখন যখন অনলাইনে ব্যাংকিং শুরু করবেন, যখন আপনি যে কাস্টমারকে সেবা দেবেন, ওই সেবা নেবে কাস্টমার, তারও তো জ্ঞান থাকা দরকার আইটির। মানে আপনি আমাকে আইটি সার্ভিস দেবেন, তো আমি তো আইটি সাথে নেবো, যে তার জন্য আমার কিছু তো আইটি জানতে হবে, কিছু হাউ টু রিসিভ আইটি, মানে ইউজ স্মার্টফোন, স্মার্ট কি হোক বা এসব কীগুলো, এগুলো যদি আমি মনে করি যে আমাদের যারা ব্যাংকিং সার্ভিস তারা নেবেন, যারা তাদের আমাদেরই করতে হবে। আবার এই সার্ভিসটা নেওয়ার জন্য এইভাবে চলতে করতে হবে, তাহলে আপনার ব্যাংকে আসার প্রয়োজন হবে না, আপনি অনলাইনে সার্ভিসটা পেয়ে যাবেন। তো তার জন্য প্রিপেয়ারনেস সবারই দরকার, কাস্টমারেরও দরকার, ব্যাংকেরও দরকার। তো ব্যাংকের পক্ষে এটা সহজ, কিন্তু কাস্টমার তো ধরেন ওই ইনস্ট্রুমেন্ট বা অটোমেশনের ব্যাপারটা তো অনেক কাস্টমার তো ওটা তাড়াতাড়ি পিক আপ করতে পারে না, শিখতে সময়ের দরকার। আমাদের ট্রান্সফরমেশনে আমরাও করার চেষ্টা করতেছি আমরা, যাতে কাস্টমার সেটা নিতে পারে, কাস্টমার ফ্রেন্ডলি যাতে। হ্যাঁ, এখন আমি অটোমেশন করে ফেললাম, কাস্টমার ক্যানট, যদি ওনার নেওয়ার জন্য যে সমস্ত দরকার, জ্ঞান বুদ্ধি দরকার, সাপোর্ট দরকার, যদি কাস্টমার না থাকে, তখন কিন্তু আপনার ওই অনলাইন সার্ভিসটা কাজে লাগে না। তখন কাজে আমাদের সব দিকে মানে বিচার বিশ্লেষণ করে বিবেচনা করেই কিন্তু আমরা একটা চেঞ্জ আনতেছি আর কি ব্যাংকিং সার্ভিসগুলোতে। মানে ট্রান্সফরমেশনটা আমরা গ্র্যাজুয়ালি করতেছি আর কি, ইন এ সাস্টেনেবল ম্যানার। ওকে স্যার, যাতে আমরা এই করতে পারি ভালো। স্যার এখন যদি আমি ওভারঅল ব্যাংকিং সেক্টরটাকে দেখি, স্যার একটা কঠিন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছে ব্যাংকিং সেক্টরটা। যে গণঅভ্যুত্থান হলো, তার পরবর্তী সময়ে আমরা দেখতেছি অনেকগুলো ব্যাংক তাদের আসল চিত্রটা আমরা জনগণের সামনে চলে আসছে। তো এই সিচুয়েশনের কারণে ব্যাংকের মধ্যে একটা আস্থার সংকটও তৈরি হয়েছে, এবং মিডিয়াতে এগুলো ফলো করে প্রচার হয়েছে, যার কারণে অনেকে আস্থা হারাচ্ছে। স্যার এই কঠিন সময়ের মধ্যে স্যার ঢাকা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে আপনাদের কি প্ল্যান? মানে এই সিচুয়েশনের মধ্যেও ব্যাংকগুলোকে আপনারা কিভাবে আরো সামনে? এখন ধরেন যখন কোনো চেঞ্জ হয়, কোনো দেশের কোনো মানে কালচারাল চেঞ্জ বলতে পারেন, কমার্শিয়াল চেঞ্জ, ফাইন্যান্সিয়াল চেঞ্জ যেগুলো হয়, বা পলিটিক্যাল যে সমস্ত ডিস্টার্বেন্সগুলো হয় আর কি, তো সেই সময় আমাদের অবশ্যই অনেকগুলো প্রিকশনারি মেজার নিতে হয়, যাতে আমরা ব্যাংক সার্ভিসটা ঠিক মতো দিতে পারি, এবং যাতে আমার ফান্ড কোনো অপচয় না হয়, বাটপার লোক বা খারাপ প্রকার না পড়ে ফান্ডগুলো, সেদিকে লক্ষ্য রাখতে হয় চেঞ্জ ওভারের সময় সাধারণত। আর আপনার এখানে কিছু আমরা যারা এই জড়িত আছে এখানে, ধরেন পাবলিসিটি, যারা মিডিয়া, যেমন মিডিয়া একটা তাদের খুব ভালো একটা কনস্ট্রাকটিভ রোল প্লে করা উচিত। তাদের এমন কোনো খবর দেওয়া উচিত না যেটাতে
পুরো সেক্টর অ্যাফেক্টেড হয়ে যায়, পুরো সেক্টর। সেদিকে কাজে আমার বলে যায় যেটা রাইট ওয়ার্ড ইজ দ্যাট এভরিবডি ডাজ দেয়ার জব, শুড ডু দেয়ার জব, মানে এটাকে বলে আপনার রেসপন্সিবলি, মানে দায়িত্ব জ্ঞান দিয়ে কথা বলা সবারই। আর মিডিয়া যখন আপনি চালাবেন, খবর দিবেন কোনো, সেই খবরটা গিয়ে কীভাবে যারা বেনিফিশিয়ারিটা কীভাবে নিচ্ছে ওটা, এবং সেটা আবার কীভাবে গিয়ে এই হোল সেক্টরকে ইম্প্যাক্ট করতেছে আর কি। কাজেই আমাদের এই দেশের মানুষ, কাজে আমাদের সব খবরগুলো এমনভাবে দিতে হবে, মানে আমাদের সব কিছু কন্টিনিউ করে করতে হবে। আমি একটা কথা হঠাৎ করে পেপারে লিখে দিলাম উইদাউট বেদম, ওদিন দেখলাম আমি 10টা ব্যাংকের নাম দিয়ে দিয়েছে। এই 10 ব্যাংক ছাড়া কোনো ব্যাংকে টাকা রাখা সেফ না। এটা তো খুব ইরেসপন্সিবল একটা স্টেটমেন্ট আর কি, খুব অন্যায় এটা। আবার বলা হয় ধরেন ব্যাংকের বোর্ডে যারা বসেন তাদের এখন সবই এই বোর্ডের সব এর এত % টাকা বোর্ডের ব্যাংকের বোর্ড নিয়ে গেছে, বোর্ডের ডাইরেক্টরে নিয়ে গেছে। এগুলো কি প্রমাণ সহকারে বলেন, আপনি জেনারেলাইজ কমেন্টটা করেন কেন? আপনার ব্যাংকের ডাইরেক্টর আছেন আমাদের বাংলাদেশ 250-300 মতো, হয়তো 10 জন খারাপ কিছু করছে আর কি, বাট আর 290 জন করে নাই তো। কিন্তু যখন আপনি খবরটা দিয়ে দেন তখন সমাজ এমন একটা সিস্টেম, মানে ধরেন জেনারেলাইজ হয়ে যায়, জেনারেলাইজ হয়ে যায় যে শালা ব্যাগ চোর। কাজেই যে যখনই আপনি মিডিয়াতে কোনো ডাইরেক্টর সম্বন্ধে বলবেন, বি স্পেসিফাই দি ডাইরেক্টর দ্যাট মিস্টার সো অ্যান্ড সো টুক মানি ফ্রম দি ব্যাংক, যেটা টাকা ফেরত দেন সেটা নামটা বলে দেন একবারে। আপনি যখন নামটা বলবেন তখন আপনার কাছে সাফিসিয়েন্ট প্রুফ থাকতে হবে, এভিডেন্স থাকা। রাইট। তো এইগুলো না দিলে আপনি হঠাৎ করে পাঠাই দিই মানে করে দিলেন, একটা খবর ছাপাই দিলেন আর কি, এটা কাজটা ভালো হলো না তো। আবার ওইদিকে দেখেন পত্রিকার নাম আমি বলতেছি না, 10টা ব্যাংকের নাম দিয়ে দিয়েছে যে এই ব্যাংকে টাকা আছে সেফ। তো ব্যাংক তো 30টা, মানে ফাংশনাল 30টা ব্যাংক ফাংশন করতেছে, তা ওই 20টা ব্যাংকের অবস্থাটা কী হবে যার নাম ওখানে নাই? তাই সত্যিকারের টাকা সেফ না কি না সেফ না আনছে, উনি কীভাবে একটা কমন করে দিল, পেপার দিয়ে দিল? এগুলোর জন্য তো এগুলো তো থাকা দরকার, রেসপন্সিবল থাকা দরকার। 1 নম্বর এটা অবনক্সাস কমেন্ট করা উচিত না, তো তাই না? এরা করলে মানে সেটা ক্ষতিগ্রস্ত হয়, দেশ ক্ষতিগ্রস্ত হয়, আর যারা কাস্টমার তারাও ক্ষতিগ্রস্ত হয়। আর যারা ডিপোজিট আমরা বোঝার চেষ্টা করি, আর আস্থাহীনতার সৃষ্টি হয় একটা কাস্টমারের ভিতরে বা ডিপোজিটের ভিতরে, তখন ডিমান্ডাসলি ইম্প্যাক্ট দিয়ে অনেকগুলো ব্যাংকের অ্যাফেক্ট করে। স্যার আপনার আস্থাহীনতার কথা বললেন, স্যার আপনার ব্যাংক, আমি পার্টিকুলারলি যে ঢাকা ব্যাংকের কথা বলি, কারণ ঢাকা ব্যাংক তো অনেক পুরাতন ব্যাংক, সে 1995 থেকে বাংলাদেশের মার্কেটে তারা সার্ভিস দিয়ে যাচ্ছে। এই আস্থা ফেরানোর জন্যে, এই যে পট পরিবর্তনের পর আস্থা ফেরানোর জন্য স্যার ঢাকা ব্যাংক কী উদ্যোগ গ্রহণ করেছে যেটা তার ক্লায়েন্টদেরকে আশ্বস্ত করবে দিস ইজ দ্য ব্যাংক, ইউ শুড কাম অ্যান্ড গেট দ্য সার্ভিস উইদাউট ফেসিং এনি হাসল? না, ওটা পাবলিসিটির কাজ আর কি, বুঝছেন না? পাবলিসিটি আমরা করি, সেটা তো এটা আমাদের অনগোয়িং প্রসেস। ওটা চলে সবসময়, কাস্টমার কনফিডেন্স করে ডেভেলপ করা যায়, ভালো কাস্টমার কেন ব্যাংকে আনা যায়, আর যারা আছে তারা কতটুকু কন্টেন্ট আমাদের সাথে, তারা কতটুকু খুশি বা স্যাটিসফ্যাকশন কত তাদের আসে, সেটা ভেরিফাই করি আমরা। এবং চেঞ্জ সার্কামস্টেন্সে এটা আরও বেশি দরকার হয়ে যায়। আচ্ছা, আমাদের কিন্তু আচ্ছা যে ওই অ্যাফেক্টেড হয়ে আমরা কাস্টমার যে কনফিডেন্স যেটা, এটা আমাদের উপরে এখনও আছে, অসুবিধা নেই। কিন্তু এই সমস্ত রেসপন্সিবল কভারজন পেপার দিয়ে দেয় উইদাউট হ্যাভিং এনি মানে এভিডেন্স ব্যাকগ্রাউন্ড, তখন ইট রিয়েলি ইট উইল হ্যাভ এ নেগেটিভ ইম্প্যাক্ট অন সেক্টর অ্যাজ এ হোল। কোনো ব্যাংক সার্ভাইভ করতে পারবে না যদি ডিপোজিট রাস্তায় হারাবে না। ব্যাংকের সোর্স অফ ফাইন্যান্সিং হচ্ছে ডিপোজিটার, সেটা অটোনমাস বডি হতে পারে, সেটা সরকার হতে পারে, আর পাবলিক ডিপোজিট তো আছেই। কাজে এই সেগমেন্টটা যদি আপনি ঠিক মতো হ্যান্ডেল না করেন, তাহলে আমার ব্যাংক কিন্তু 1000 টাকা ঢুকান এখানে, বাংলাদেশ ব্যাংকের সাপোর্ট দিক আমাকে, IMF আমাকে সাপোর্ট দিক, কোনো কাজে লাগবে না যদি কাস্টমারের কনফিডেন্স না থাকে আমার উপরে, যদি আস্থাহীনতা থাকে কাস্টমার বুকে। তা আমরা তো সবসময় চেষ্টা কাস্টমার আস্থা কীভাবে মেনটেন করা রাখা যায়, এবার কোনো রকম তো আমাদের নেই। এটাকে আপনাদের টপ প্রায়োরিটি, টপ মোস্ট প্রায়োরিটি। ধরেন আমাদের ডিফল্ট লোন থাকে, ডিফল্ট লোন সব ব্যাংকের থাকে কিছু কিছু, খারাপ মানুষের তো অভাব নাই, তাই না? তো ডিফল্ট লোন ধরেন আমাদের এখন 4% বা 3% এরকম কথা। এখন এই 4-3% তো যে ওটা পাওয়ার সময় কম, খুব স্লিম চান্স টাকাগুলো পাওয়ার। এখন ওই টাকাগুলো তো আমাদের ব্যবসা করে অনেক জিনিসটা আমাদেরই করতে, মানে কি প্রভিশন করতে হচ্ছে। তো সেটা হচ্ছে আপনার কোনো ব্যাংক অ্যাফোর্ড করতে পারে না যে কাস্টমার টাকা ফেরত দেবে না। কাজে আমার তো টু দি পাই উইথ ইন্টারেস্ট হ্যাভ টু রিফান্ড দি মানি টু দি কাস্টমার, যারা আমাদের টাকা ডিপোজিট রাখছে। কিন্তু ব্যাংকের কোনো সুযোগই নাই একটা পয়সা কম দেওয়ার তাদেরকে। কিন্তু আমরা যারা ডিফল্ট করছি, যারা টাকা পয়সা ঠিক মতো দেয় না আমাদের আর কি, ওই টাকাটা তো আমাদের প্রফিট থেকে আবার প্রভিশন করতে হয়। কাজে ওটা আমাদের সাধারণত যারা ব্যাংকের শেয়ার হোল্ডার, যারা টাকার হকটা নষ্ট হয়ে যায়, ওই টাকাগুলো নিয়ে যায় সব বদমাইশ লোকজন, যারা বদমাইশ বড় পাঁচে বড় যারা ডিফল্টার। তো সেটার জন্য তো ব্যাংক তো ক্যানট অ্যাফোর্ড টু রিফিউজ এনি কাস্টমার টু পে ব্যাক দেয়ার মানি, ক্ষমতাই নেই। এবং ব্যাংক 1% ইন্টারেস্টও দিতে পারবেন। এবং 30 বছর ইতিহাস আমি দিই না কোনো কাস্টমারকে ইন্টারেস্টকে আমি আমাকে মাপ দিল, কারণ আমি যদি আমার ইন্টারেস্ট আমি তোমাকে দেবো না, তখন তাহলে ব্যাংক আমার শেষ।
মানে তখন আস্থাহীনতা শুরু হয়ে যাবে না। কাজে এই ব্যাংকের ব্যাপারটা তো খুব ডেলিকেট ব্যাপার। আমাদের কোনো সুযোগই নেই কাস্টমার টাকা না দিয়ে সুদে আসলে। আর আমরা কিন্তু পাচ্ছি না, ওই যে যারা টাকা নিয়ে গেছে তো সব ভাগছে পেয়ে গেছে, ধরো কেউ ভাগছে, কেউ ইস্যুল করতেছে, কেউ পয়সা পালায় থাকে, কেউ এইসব এগুলো এই ডিফল্ট হয় আর কি। কিন্তু আমাদের তো সুযোগ নেই ওটা। আমরা ইচ অ্যান্ড এভরি ফার্দিং being deposited with us by the customer, by the depositor, we are bound to return that. And once you fail in that, then you are finished. আর একটা ব্যাংক একবার যদি আস্থাহীনতা ভোগে যে সাবার করা শুরু করে, ফিরে আনা কঠিন ব্যাপার। বিকল্প কথা শব্দ মানে কথা নেড়ে বেল তোলা যায় নাকি একবারই যায়, তাই না? এই ব্যাংক যত ভালো করে যদি একটা কাস্টমার যদি এফেক্টেড হয়ে যায়, যদি একবার সে আস্থা হারায় ফেলে, উনি আর এই ব্যাংকার আসবে না কোনোদিন। বিকজ হি হ্যাজ লট অফ অপশনস। আমি যথেষ্ট টাকা না করি সে আসবে না আমার কাছে, মার্কেট ইজ কম্পিটিটিভ, আদার ব্যাংকার দেয়, কোন ব্যাংকার যাবোই না, উনি একবার ক্ষতি করে ফেলেছে। কাজে এখন ভালো ব্যাংক চেষ্টা করছে লাকিলি ব্যবহার করার জন্য, কিন্তু বেসিক জিনিস হচ্ছে টাকা না, আস্থাহীনতা। আস্থা ফিরে আনতে হবে আগে। আস্থা ফিরে আনতে যেহেতু কাজ করা দরকার সবারই আমাদেরও করতে হবে, যারা এগুলো তাদেরও করতে হবে, এসব আমাদেরই তো দায়িত্ব এগুলো সব, তাই না? কাজে এগুলো আস্থা ফিরে আনা খুব কঠিন ব্যাপার। স্যার আপনি স্যার এখন অনেক দিন ধরে বা ঢাকা ব্যাংকের পরিচালনা পর্ষদের দায়িত্বে আছেন, স্যার আপনার কাছে কি মনে হয় আপনার যে এই যে অভিজ্ঞতা, স্যার এই বর্তমান সময়ে যে আস্থার একটা সংকট আপনারা দেখতে পাচ্ছি ব্যাংকের উপরে, এটা কি স্যার এর আগে এরকম আপনারা ফেস করছেন না? মনে হচ্ছে এই সময়টাতে সব থেকে বেশি হচ্ছে। এখানে সমস্যা হয়ে গেছে কি আপনি বোঝা নিতে পারবেন 10 মন মানে 20 মন চাপা দিচ্ছে আপনার উপরে, তার জন্য সাফার করতেছে এখন। এইবার এটা একটা ছোট্ট মার্কেটে, ছোট্ট দেশে ব্যাংক দরকার আছে, এতগুলো ব্যাংক আমাদের ব্যাংকে পারমিশন দিয়ে দিয়েছেন। আগে ছিল সরকারি 4-5-6টা ব্যাংক, তারপরে প্রাইভেট প্রথমে আসলো 10টা, প্রথমে মধ্যে 4টের মতো আসলো, তারপরে আমরা আসলাম। এই 10টা আরেকবার দিলে তো শেষ, আর তো পারমিশন দেওয়ার ব্যাংকে উচিত। যদি কেউ ব্যাংক করে সেটা তার পার্সোনালিতে করবে আর কি। এবারে বিজনেস কমিউনিটির কোনো 4-10 জন মিলে একটা ব্যাংক করলো, সেটা ডিফারেন্ট ইস্যু, ওইটার দায়িত্ব তাদেরই, ওই ব্যাংকটাকেই করা, আপন করা। কিন্তু আপনি ইউ ইস্যু লাইসেন্স ইরেসপন্সিবলি, তো সঙ্গত কারণে আমাদের ইরেসপন্সিবল লাইসেন্স ইস্যু করা হয়েছে। একটা ব্যাংক ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন, সেখানে পলিটিক্যাল কনসিডারেশনে ব্যাংক দেওয়া হচ্ছে, তাহলে ব্যাংক সাফার করবে না। কাজে এগুলো তো আসলে ক্যারি ওভারই আর কি, ক্যারি ওভার রং প্ল্যানিং যেগুলো, ওখান থেকে আমরা এফেক্টেড হয়ে গেছে। মানে ওটার স্পিল ওভার ইম্প্যাক্ট ওটা রিকভার খুব ডিফিকাল্ট। আর আস্থাহীনতা মানে আস্থাহীনতা খুব খারাপ জিনিস। ওয়ান্স ইউ লুজ দি কনফিডেন্স ইউর ফিনিশ। কনফিডেন্স কাজে ব্যাংকের ফার্স্ট আর পর্ব দায়িত্ব হচ্ছে যে ব্যাংকের প্রতি জানি ডিপোজিটারের কাস্টমার জানি আস্থাহীনতা না ভোগে। আস্থাহীনতা ভুগলে এবারে আমরা ব্যাংক শেষ, তখন বিচার করে ধরাধরকে ঢুকান কোনো লাভ হবে না, টাকা তুলে এনে চলে যাবো। আরেকটা ইস্যু স্যার এর সাথে আমি প্রশ্নটা অ্যাড করতে যাচ্ছি, সেটা হচ্ছে স্যার আপনি শুরু কিছুক্ষণ আগেই বললেন এনপিএল এর ইস্যুটা নিয়ে, খারাপ লোন, কারণ সমাজে অনেক দুষ্টচক্র আছে। তো একটা হচ্ছে স্যার ইচ্ছাকৃতভাবে লোনটাকে নিয়ে সেই লোনটাকে মেরে দেওয়ার চিন্তা ভাবনা করে, আরেকটা হচ্ছে বিভিন্ন স্যার নিয়ম বহির্ভূতভাবে তারা সাফারার হয়। স্যার এখন স্যার এখন এনপিএল ইস্যুটা হচ্ছে যে বিগ কনসার্ন, মানে সবগুলো ব্যাংকেরই একই অবস্থা। কারণ হচ্ছে এনপিএল যে হারে বাড়ছে, স্যার আপনাদের ঢাকা ব্যাংক আপনি বলছেন 3 থেকে 4 এরকম একটা বললেন আপনি ফিগার, এই তো ধরেন 3-4 এরকম হতে পারে। তো স্যার এই বার্ডেনটাকে স্যার আপনাকে মিনিমাইজ করার জন্য বা আর একটু কমানোর জন্য স্যার আপনাদের না, এটা বার্ডেন কমানোর জন্য ওই যারা নিচে বেশিরভাগ, ধরুন আমাদের প্রায় 80% বড় অর্থ পালা গেছে, কেউ দেশ ছেড়ে চলে গেছে, কেউ অফিসে বসে না, ধরা দেন তাদের, কাউকে ধরা দেন না। কিন্তু কাজে এগুলো খুব রিকভার করা খুব কঠিন ব্যাপার, মানে অনেকটা অনিশ্চিত, অনেক কঠিন ব্যাপার। আর উইলফুল ডিফল্টের একদম ম্যাক্সিমাম, যত ডিফল্টগুলো আছে তার মধ্যে ম্যাক্সিমাম উইলফুল ডিফল্ট, হয়তো 10% আপনি জেনুইন কারণে ডিফল্ট করতে পারে। কিন্তু এভাবে মাস মেরে দেওয়া টাকা ব্যাংকে, এগুলো সংখ্যা অনেক বেশি। কাজে আমাদের আর কিছু কিছু ডিফল্ট আমার লোন হয়ে গেছে শুরুতে, রেগুলেটর যেসব আইন কারণগুলো ছিল আগে অতই ছিল না, কিন্তু স্ট্রিক্ট ছিল না, ইট ওয়াজ নট দ্যাট টাফ। এখন যে রেগুলেটর ওখানে আইন মানে শক্তিশালী আইন করছে আর কি, এই লোন দেওয়ার কী কী করতে হবে, লোন দিলে কী হবে তারা চেক করতেছে, মানে অডিট কমিটি পাঠাচ্ছেন চেক করার জন্য, করে ইন্সপেকশন পাঠাচ্ছেন, আমরা ঠিক মতো রাইট ট্র্যাকে আছে কিনা, এগুলো আগে ছিল না তো কিছুই। যখন ব্যাংকে প্রথম দেওয়া হয় প্রাইভেট, তখন অনেক লোকটাকে ম্যানিপুলেট করছে, এবং তারই ভিক্টিম মানে আমরা হয়েছে আর কি। ওরা যারা তারা তারা চলে গেছে ম্যানিপুলেট করে। এখন ম্যানিপুলেশনের যেগুলো রেজাল্টটা বারেনটা এসে সরা গেছে আমাদের উপর থেকে। তো এখন তো এগুলোটা অনেক কড়াকড়ি, এখন তো আগের মতো ওই সুযোগ নাই যে ইচ্ছা মতো যা কিছু করা যায় তা করতে, অনেকে করেছে করা আর কি। এখন সুযোগটা নাই তো, কাজে এখন রেগুলেটর ইজ ভেরি স্ট্রং। এখন রেগুলার অনেকগুলা, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ ব্যাংক, ফাইন্যান্স মিনিস্ট্রি, ব্যাংকিং ডিভিশন, there are a lot of regulators. আবার বিদেশিও কিছু ফান্ডিং ব্যাংক যারা আছে তারাও তো আমাদের জন্য, তাদের সাথে তো আমার ট্যাকটিক রাখতে হবে, নাহলে তো আবার এলসি নিবে না বিদেশে, ওদের তো ই ব্যাংক ডিফল্ট ব্যাংক। তো এগুলো সব থেকে আমাদের খুব অ্যালার্ট থাকা লাগে। স্যার আপনি নিশ্চয়ই অবগত, তবে আগে যেভাবে হয়তো এখন তো ডিফল্ট লোন যেভাবে বাড়তেছে, এটা আগে জানতোই না মানুষের ফাঁকি দেওয়া। কারণ আমরা প্রথমে ব্যাংক করি 5-7 বছর কোনো ডিফল্ট লোনই ছিল না আমাদের কোনো। এগুলো সব মানুষ যত হচ্ছে মানে ফ্রডুলেন্ট প্র্যাকটিস যেটা আর কি,
এটারই মাত্রা বেড়ে গেছে অনেক, এবং ফ্রড করা নানান ধরনের কাজ, একটা বাড়িকে 3 জায়গায় মর্গেজ করে দেয়। এখানে সাধারণত খালি ওই কাস্টমার যদি করে তা না, ব্যাংকের থাকে কারা যে পার্সন যে হ্যান্ডেল করে টাকা পয়সা খায় ওই একই ওই বাড়িতে সেম বাড়িতে 3 ব্যাংক টাকা নিচ্ছে, 4 ব্যাংক নিয়ে গেল একই বাড়ি। এরকম ঘটনা অনেক আছে। তো আমরা তো এখন যে কোনো কোলাটারাল সিকিউরিটি দেওয়ার আগে আমরা চেক করে দেখি যে এটা ফ্রি আছে কিনা, এটাকে এনকামমেন্ট ঠিক আছে কিনা। তার আপনারা কি এখন খুবই এটা আমরা আগে থেকেই করি এটা লোন অ্যাপ্রুভিং প্রসেসটা কিভাবে? আবার আপনি কাজ করতে করতে তো একটা হয়তো একটু ভুল হয়ে যেত অনেক সময়, তাই না? অনিশ্চয়ত ভুল থাকে না অনেক সময়, অনিশ্চয়ত ভুল হয় অনেক সময়। কারণ এই টাকাটা পরে বোঝা যায় এটা দেখা উচিত, দেখে নিতে টাকা নেই, এরকম ঘটনা আগে হইতো। এখন তো আমরা খুব স্ট্রিক্ট আর কি, ওইভাবে লোন এখন দিই না। তো স্যার আপনি নিশ্চয়ই অবগত আছেন যে সেন্ট্রাল ব্যাংক ফাইন্যান্সিয়াল সেক্টর রিফর্মের একটা পার্ট হিসেবে তার বিভিন্ন উদ্যোগ নিচ্ছেন। এর মধ্যে একটা উদ্যোগ হচ্ছে ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স ওনারা করেছেন, যেটার মাধ্যমে কোনো ব্যাংক যদি খারাপ হয়ে যায় সেই ব্যাংকটাকে তারা সরকারি দায়িত্বে নিয়ে নেবে এবং সেটাকে মার্জারি বলেন, রিক্যাপিটালাইজেশন বলেন। কি করব স্যার বলে যে আমি ইমপ্রুভ করার চেষ্টা করব। ব্যাংক আছে তো, ওগুলাকে লেট দেম সরকার করে ট্যাকে নিয়ে আসুন না, যেমন জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক। আমরা আমার ব্যাংক হাত দেওয়ার কথা কি, এটা আমাদের হ্যান্ডেল করতে দেন না। আর আমরা ওই সব ব্যাংকের ট্রাকে না আমাদের ধরনের ওগুলো সরকার হাতে যেগুলো নিয়ন্ত্রণ এগুলো আছে সেগুলো ঠিক মতো চলতেছে না। তো আবার এগুলো নিয়ে আরো ঝামেলা পেয়েছে, তখন তো ওটা আরো বড় হয়ে গেল। তখন কাজে আমার কাছে সরকারের প্রথম উচিত হলো মানে সরকারের আন্ডারে যেসব ব্যাংকগুলো আছে ওগুলো ঠিক মতো রিফর্ম করা, যেটা যে দেশে যে রিফর্ম দেন না, রিফর্ম করে চেক করার পর না আমাদের কাছে ধরে আসছে। কারণ আমরা তো এখানে পৃথিবী মালিকানা ব্যাংক তো করছি এগুলো, তাই না? শেয়ার হোল্ডারের ব্যাংক এটা। তো আমরা সবসময় আমাদের ব্যাংকে ক্ষতিগ্রস্ত না হয়। আমার ব্যাংকে আমি ভালো না বাসি, বাইরের লোক ভালোবাসবে। এখানে আমার শ্রম দিছি, আমার ওয়েলথ এখানে ইনভেস্ট করছি, টাকা পয়সা দিছি। এই ব্যাংকে আমার যে ব্যাংকে আমি আছি একে ভালো না বাসি কোনো উপায় আছে আমার? আর আপনি একজন লোক হায়ার গেটে পাঠা দেবেন, ইউনিভার্সিটি নিয়ে আসবেন, ইকোনমিক্স মুক্ত করে দেবেন, আমি রাম দিস তার তো ফিলিং নাই। এ তো পেইড পার্সন, তাই না? কাজে ইট ইজ ইন গুড হ্যান্ড। ওই হ্যান্ডগুলো ঠিক মতো সাপোর্ট দেওয়া দরকার এখন সরকারের নিয়ন্ত্রণ নিয়ে কোনো লাভ নেই। কোনো নিয়ন্ত্রণ যেগুলো আছে ওগুলো ঠিক মতো, ওগুলো হেলথ ভালো না তো, তার হাইজিন ইজ অলরেডি সিরিয়াসলি এফেক্টেড। কাজে ওগুলো ঠিক করা দরকার আগে। আমাদের তো রেগুলেট করবেই, ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু সরকার কনসেন্ট্রেট মোর অন দোজ সেলভেজ দোজ ব্যাংক যেগুলো এই যে সাফার করতেছে। যেমন জনতা ব্যাংকের 78% ডিফল্ট লোন, রূপালী ব্যাংকের ওইরকম হবে ধরেন 40-50%। সরকারের নিয়ন্ত্রণ যে সত্ত্বেও ব্যাংক সেগুলো ঠিক মতো চলতেছে না। সরকার কেন আমার এটা এখান থেকে নিয়ে এগুলো নেবে, আবার নিয়ে এখানে লোক বসা দেবে। আমি যে ব্যাংক করছি, যদি আমার যে দরদ আছে ওই দরদ কীভাবে থাকবে নাকি? কাজে আমরা চেষ্টা করুন সবসময় যে মনে প্রাণে যে ব্যাংকটা কীভাবে সুন্দর চলে, রাইট ট্র্যাকে থাকে, কাস্টমার কনভিনিয়েন্স থাকে, গুড কোয়ালিটি কাস্টমার থাকে, সব দিকগুলো খেয়াল করবো আমরা। কাজে আমি অনেক সময় ওই সেমিনারে বলি আমি যে সরকারের যদি এগুলো ভালো করে আমাদের না চিন্তা করা হতো, চিন্তা ওই দিকে বেশি করা উচিত। আপনি বলছেন যে সরকারের নিয়ন্ত্রণে যে ব্যাংকগুলো আছে আগে ঠিক করা, ব্যাংকগুলো ঠিক মতো রিফর্ম করুক আগে, তারপরে সেগুলো নিয়ে যাবে। এখন সবগুলো একসাথে নিয়ে তো খিচুড়ি হতে তখন না সরকারটা ভালো চলবে না এটা ভালো চলবে। কাজেই সব নেওয়ার আগে দি গভর্নমেন্ট শুড থিঙ্ক থ্রাইস বিফোর টেকিং ম্যানেজমেন্ট অফ এনি ব্যাংক। তার আন্ডারে অলরেডি 5-6টা ব্যাংক রয়ে গেছে, সেই ব্যাংকগুলো খারাপ অবস্থা। একটা ব্যাংকে 500-700 করে ব্রাঞ্চ, হোয়াই দে লুজিং মানি। এবং ওটা তো যারা এখন চাকরি, যারা এখানে যাকে পড়াতে যাচ্ছেন তারাই তো কাজ করে। আমি একটা ভালো অ্যাডমিনিস্ট্রেটর পড়া দিলেন, অ্যাডমিনিস্ট্রেটর পেইড অ্যাডমিনিস্ট্রেটর, তো ওনার অ্যাডমিনিস্ট্রেটর আমাকে বসান, ঠিক করুন এটা রিফর্মটা। আমি তো রিফর্ম তো ঘরতে শুরু করতে হবে আগে, ওনার যেগুলো ঠিক করে এদিকে তারপরে রিফর্মে চলে আসে এইভাবে একটা ফ্লো তো এটা একটা, তাই না? তো ভুল মানতে গেলে প্রাইভেট হয়েছে না হবে না এখন, আমি মনে করি আর কি। আর এই পলিটিক্যাল যখন ইনফ্লুয়েন্স করে যায় তখন এই ইচ্ছে করলে অনেক কিছু পারা যায় না। ওই যেমন আমাদের আগে যে ছিল, মানে আগে যে বিএবি ছিল, সেই বিএবিকে কাজগুলো করছে দেখলাম। কাজেই আপনার যে কোনো জিনিস সাস্টেনেবল, ইউ হ্যাভ টু ডু ইট ইন এ সাস্টেনেবল ম্যানার, তাহলে সে ভালো করতে পারবেন। হয়তো অবস্থা। আমি ঢাকা ব্যাংকে ফিরে আসছি আবার। এখন ঢাকা ব্যাংকের স্যার প্রায়োরিটি এরিয়াসগুলো কোনগুলো? এখন প্রায়োরিটি এরিয়া আমাদের ডিজিটাল ব্যাংকিং, মানে ট্রান্সফরমেশন অফ ব্যাংকিং সিস্টেম কমপ্লিটলি পেপারলেস করা, এটা আমাদের মেইন টার্গেট। কিন্তু সেটাও উই হ্যাভ টু ডু ইট মানে বাই কন্টেনিং দি মানে চেঞ্জেস, মানে আমাদের করতে হবে মানে উই হ্যাভ টু ডু ইট ইন এ সাস্টেনেবল ওয়েতে, যাতে করে আমরা আমি চেঞ্জ আনবো, কিন্তু চেঞ্জগুলো হঠাৎ করে রিভলিউশন করে শোনেন। ফাইন্যান্সিয়াল ম্যাটারগুলোকে আপনি you should not try to change it overnight. Revolutionary. It is a revolutionary process. Financial চেঞ্জটাতে আমি ইভলিউশন করে আনতে হবে। এর ছাড়াও দৌড়ে পারবেন না। এছাড়াও তো স্যার ডিজিটাল মানে টেক সেভি পিপল ছাড়াও তো আরো অনেক ক্লায়েন্ট আছে যারা এতটা ডিজিটালি সাউন্ড না। আমি তো বললাম একটা, হ্যাঁ তাদের জিনিসটা শিখাইতে হবে আমাদের। হ্যাঁ, যারা ডিজিটালাইজ ব্যাংকিং সার্ভিসটা নেবে, they should also know how to handle this, accept that আর কি সার্ভিসেস। তো ওইটা আমাদের দায়িত্ব, কিন্তু ওটা আমাদের বুঝতে হবে কাস্টমারকে। আপনি এটাই ভাবে করেন,
আমি টাকা জমা দেবেন যে এই চাপ দিন এটা টাকা অটোমেটিক আমার অ্যাকাউন্টে এসে যাবে, আরেক ব্যাংক তার এক ব্যাংকে আসবে। আচ্ছা এটা তো আমাদের এই জন্য তো বললাম তো দি ওয়ার্ড সাস্টেনেবল ম্যানার কী বোঝায় এটা, অর্থাৎ যা কিছু করি না কেন সাস্টেন করতে হবে আমাকে কন্টেইন করতে হবে, সেটা কন্টেইন না করতে পারলে সব বাস্ট হয়ে যাবে। রাতারাতি চেঞ্জ ফাইন্যান্সিয়াল চেঞ্জ রাতারাতি করা যায় না, এটাকে আপনি ইভলিউশনের প্রসেস চেঞ্জ করতে হবে, ইভলিউশনে আস্তে আস্তে চেঞ্জ হবে গ্র্যাজুয়ালি, বেশি তাড়াতাড়ি না বেশি আসতেও না, একটা মিডল একটা স্টেজ থাকবে বুঝতে চলতে হবে। আর যদি রেভলিউশন পলিটিক্যাল চেঞ্জ আনতে পারেন, বাট ইউ ক্যানট ব্রিং ফাইন্যান্সিয়াল চেঞ্জেস বাই রেভলিউশন, ইউ উইল ডু দ্যাট ইউ আর ইন বিগ প্রবলেম। সেন্ট্রাল ব্যাংক থেকে আরেকটা আমরা আলোচনা শুনতে পাচ্ছি, এটা হচ্ছে আপনার ব্যাংক কোম্পানি অ্যাক্ট, এটা আপনার একটা অ্যামেন্ডমেন্ট আবার আনতে যাচ্ছেন, খুব সম্ভবত সামনের মাসে এনারা এটা আনবেন। সেইখানে স্যার শেয়ার হোল্ডারদের ডিরেক্টরদের ক্ষমতাও আরও একটু কমিয়ে নেওয়ার চিন্তা ভাবনা করছে, তাদের টেনিউরটাও কমানোর চিন্তা আমি তো ভাবনা খালি এইখানে যেমন সমস্যা হবে এখানে তো সমস্যা হয়ে আমার, আমি তো এটাই বললাম যে এই ব্যাঙ্কিং সেক্টরকে খালি কন্ট্রোল করতে হবে না, তো ইউ হ্যাভ টু লেট ইট সার্ভাইভ অ্যাজ ওয়েল। সার্ভাইভ করতে গেলে খালি কন্ট্রোল করতে হবে না, আমরা কন্ট্রোলও করবেন সার্ভাইভ করতে দিতে হবে আপনাকে। আর রাতারাতি চেষ্টা করা যাবে না, আস্তে আস্তে করতে হবে, গ্র্যাজুয়ালি করতে হবে। আর এই গণেশ পেশার জন্য যেগুলো আছে এগুলো টাকা লোন দেওয়া, টাকা কালেকশন করা, এগুলোর উপরে জোর দেওয়া উচিত বেশি করে। যেমন অর্থনৈতিক যে সমস্ত আইন কানুন আছে যেগুলো মানে পিরিয়ড বাই অ্যাকশন যেগুলো গভর্নমেন্ট নিতে পারে ডিফল্টারের উপরে, সেগুলো হয়তো গভর্নমেন্টের আইনের ফাঁক করতে বেরোয়া যায়। গভর্নমেন্টের আইনের দুর্বলতার জন্য, সরকারের আইনের দুর্বলতার জন্য ফাঁক করতে মানুষ পার পেয়ে যাওয়ার সময় আমি প্রেশারাইজ করলাম, রিটিকে হিট করে দিয়ে বন্ধ করে দিল, তখন আমি মানে মুখ থুবড়ে পড়ে গেলাম। এরকমও শোনা যায় স্যার। এবং না যদি গভর্নমেন্ট এগুলো করা করি যেত খুব, তাহলে আমার মনে হয় আমাদের 70% টাকা কালেকশন হয়ে যেত, পাওয়া যেতাম আমরা। তো এরকমও স্যার মানে মার্কেটে এটা কোনো সুযোগ নাই। এরকমও স্যার মার্কেটে শোনা যায় যে কোনো বড়ুয়ার নাকি ব্যাংকে ফোর্স করে যে তুমি আমার বিরুদ্ধে কেস করো, আমি টাকা দিতে পারবো না, তুমি কেস করো। যখন কেস করে তখন সে কোর্টে সেখান থেকে স্টে অর্ডার নিয়ে সে অনেকটা এখন আইন লাইফ করছে কিন্তু লিড করে স্যার। এখন আইন কিন্তু জেলে ঢুকে দিচ্ছে, ধরো আপনি টাকা দিচ্ছেন না, আমার 100 টাকা পাই, তো 50 টাকা জমা দাও, তাহলে তোমাকে আমি দিব ওই স্টে দিব, আদার স্টে পাইবা না, জেলে থাকবে তোমাকে। এরকম কিছু টাকা কালেকশন হচ্ছে, কিন্তু তো খুব একটা বেশি না, মার্ক কিছু হচ্ছে না, তো জেলে যাবে কিন্তু টাকা দেবে না। আর উইলফুল ডিফল্টার যারা তাদের তো অনেক প্রপার্টি শহরের গুলশান এভিনিউতে অনেকগুলো আছে, একজন 4-5 টাকার বাড়ি, বড় বড় বিল্ডিং, অফিসিয়াল বিল্ডিং, নাম দিয়ে শালীর নাম দিয়ে রাখছে, খালার নাম দিয়ে রাখছে, প্রভুর নাম দিয়ে রাখছে, ওনার নামে নাই। এগুলো কিছু বাইর করতে হবে, এরা যে যারা খালার নামে প্রভুর নামে নাই দিয়ে রাখছে আর কি, এগুলো বাইক আর মালিক খারা, প্রভুর টাকা এত পেয়েছে 20 তলা বিল্ডিং করার, সেটি গেট দি মানি টু কনস্ট্রাকশন যে বিগ বিল্ডিং, তখন তো বাড়া সব, তাই না, বের হয়ে যায় সাথে সাথে। এটা বলছে মোটামুটি সরকারের উচিত মানে ওই সরকারি ব্যাঙ্কগুলোকে রিফর্ম করা, পুরা সার্টে ফাটে যা কিছু করতে হবে, আদারওয়াইজ দি ক্যানট সার্ভ সেলফেস দোজ ব্যাঙ্ক। আর প্রাইভেট অ্যাম্বুলেন্স প্রাইভেট আসবে না, আসবে যেসব প্রাইভেট ব্যাঙ্ক যেগুলো ডিস্টার্ব ব্যাঙ্ক যেগুলো, সেগুলো হাত দিতে পারে সরকার, অবশ্যই দেবে। কিন্তু যেগুলো ধরো মোটামুটি চলতে সেগুলো তো রেগুলারলি সাপোর্টটা বেশি দেওয়া উচিত। সরকার চিন্তা ভাবনা করছে যেগুলো খুবই ডিস্টার্ব, মানে প্রবলেম এত বেশি সিভিয়ার, সেই ব্যাঙ্কগুলোকে তারা টেক ওভার করার জন্য আপত্তি নেই। যেমন ইসলাম ব্যাঙ্ক যেগুলো আছে সব খালি করে হয়ে গেছে, দেখবে কিছু ব্যাঙ্ক আছে যেগুলো 90% ব্যাড। হ্যাঁ, কারণ আপনি ধরেন এই ব্যাংক ভালো ব্যাংক মনে করেন, ভালো ব্যাংক স্ট্রং ব্যাংক ছিল, নামে নামে টাকা নিয়ে আসা সব শেষ করে ফেলা দিয়েছে, ব্যাংক খালি করে ফেলা দিয়েছে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ডিভিডেন্ড দিতে পারে না, কেন বিলিভ ইট, এত পুরানো ব্যাংক, তার ডিভিডেন্ড করার সুযোগই নেই কোনো, অর্থাৎ ডিফল্টমেন্ট বোধ হয় 60%। এই ডিফল্টমেন্ট কারণ এই যে ওই সব ডাক্তার নিয়ে যা ডাক্তার আইডিয়া গেছে, এটা তো ওইগুলোকে নাম পেপারে দিয়ে দেবে ভাই, তো এই ডাক্তার টাকা নিয়ে। কিন্তু জেনারেল পেমেন্টটা করা উচিত, যে ব্যাংকের 35% মানে লেন্ডিং এই ব্যাংকের যারা ডাইরেক্টর তারাই নিয়ে রাখছে, কারো ডাইরেক্টর। আমি 1 পয়সাতে ব্যাংকে আমি নিই, তাই না, 30 বছর আমি ব্যাংকের ফাউন্ডার চেয়ারম্যান 30 বছর আগে ব্যাংকটা করি। এই ব্যাংক বলতে পারবো আমি 5 টাকা কিনতে নিয়েছি, কোনো অসম্ভব ব্যাপার, কখনো না। এখন আমাকে তো দলে ভালো দিতেছিলাম, আমি যে ভালো মানুষ, তখন খারাপ মানুষ না, আমাকে বুঝে পারলেন খবর দিতে আমরা এই মাল্টি ব্যালেন্স শেয়ার দি গুড অ্যান্ড ব্যাড, অ্যান্ড অ্যাকর্ডিংলি ইউ শুড অলসো পাবলিশ ইউর থিংস নিউজ অলসো, মিডিয়াতে করা হচ্ছে এটা না করে গেলে করা ঠিক না, তো বুঝছেন না, আমি মনে করি। তো আমরা যাই হোক, আমি আমার আলোচনা সমাপ্ত করি এখন। আমাদের 30 বছর পূর্তি ইনশাল্লাহ, আমাদের এখন স্লোগান একটাই, টু ট্রান্সফার দি ব্যাঙ্কিং সার্ভিসেস বাই অটোমেশন, ডিজিটালাইজেশন, যত রকম সুবিধা চেঞ্জ আমরা তখন আনতে হবে, কাটিং এজ টেকনোলজি। আমাদের কালচারালি আমরা এমন একটা দেশ আর কি, আমাদের লোকজন যত না শিক্ষিত না, যারা ব্যাংকিং সেবা নেয় আর কি, সেগুলোকে আমাদের ডিজিটাল ট্রান্সফার ছাড়া কোনো বিকল্প নেই কোনো। দেয়ার ইজ নো অল্টারনেটিভ ওয়ার্ড ফর ডিজিটালাইজেশন অ্যাট দিস, এই সময় আর কি, এই সুযোগ, এই সব ইয়েতে। কাজে এটা করতেই হবে আপনাকে, না করলে আপনি মানে পিছনে পড়ে যাবেন, আপনার অস্তিত্ব হতে পারে, হুমকির মধ্যে পড়ে যেতে পারে। কাজে এটা করতে হবে আপনাকে, কিন্তু সুন্দরভাবে করতে হবে, যাতে কাস্টমার সাস্টেন করতে পারলে আমরা সাস্টেন করলাম আর কি, এবং এটা আস্তে আস্তে চেঞ্জগুলো হয়ে যাবে।
পৃথিবীতে ম্যাক্সিমাম জায়গাতে এখন তো পেপারলেস ব্যাংক আছে, পেপারের কোনো কাজই নেই, সব টোকাটুকি। এবং এটা স্যার সবচেয়ে বড় পার্ট হচ্ছে এটা স্যার ট্রেসেবিলিটিও ভালো হয়, হ্যাঁ আপনি খুব তাড়াতাড়ি কোথায় যাচ্ছেন না যাচ্ছেন, ভালো হয়, হ্যাঁ মনিটরিংও সুবিধা হয়, হ্যাঁ মনিটর 8 টাকা তো পাবেন না, টাকা লাগবেই না আপনার। এখন আমরা মানি ব্যাগ তুললে হবে, ওয়ালেট চলে গেল টাকা, চলে গেল, মানে জাস্ট এ ক্লিক, টাকা দরকার হবে না আর, খালি মুখে টাকা থাকলে মানে ফিজিক্যাল কারেন্সি নাই। কিন্তু বিদেশে যাই ক্রেডিট কার্ড যখন ইউজ করি এটা তো পাইতেছে না, ক্রেডিট কার্ড নিয়ে খুশি তারা, সব কাজ দিয়ে দিল। তারপর আস্তে আস্তে আবার যখন ভিসা কার্ডে আমি সাইন করলাম, ভিসা কার্ডের হেড কোয়ার্টার দিয়ে দেয় মায়ামি, তো তারা দেয়ার তো কালেক্ট দিস মানি ফ্রম মায়ামি, ওরা তো টাকা দেবে না, ওরা হ্যাঁ তোমার এত টাকা তোমার ক্রেডিটে থাকলো, ভার্চুয়াল কারেন্সি দিল, হ্যাঁ টাকা কিন্তু কেউ দেখলো না, না স্পেন্ডার দেখলো না রিসিভার দেখলো, খালি খালি ফিগার। স্যার আপনি 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 স্যার যদি বলি যে এই যে আমার অফিসে আমার পকেট 5,000 টাকা আছে, একবারে খরচ হয়ে গেল, 5,000 টাকাই থাকে পকেট থাকতেছে। আমি এখন ইনাও তো হোটেল মোটেলে গেলে ওরা তো সাইন করি, টাকার প্রয়োজন তো না। আর ওইটা ধরুন ক্রেডিট কার্ডের স্পেন্ডিংগুলো টাকা তো ব্যাংকে আসে না, ওরা সব ওই ফিগার থেকে যায়, দিস টাকা ব্যাংকের এত ফিগার এত টাকা ই করা আছে, রিসিভিং এন্ড আছে, $10,000 আছে, $20,000 আছে, এরকম। কাজে এগুলো তো এখন আস্তে আস্তে পেপারলেস আছে পৃথিবী। চ্যালেঞ্জিং ব্যাপার হচ্ছে আপনার এই AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমাদের এত ওয়ার্কফোর্স, পাওয়ারফুল ওয়ার্কফোর্স আমাদের, AI তো আমাদের ইন্ট্রোডিউস করতেই হবে ইন অর্ডার টু কিপ ইউর কস্টিং অ্যাট ডিজায়ার্ড লেভেল। ধরেন আমি ম্যানুয়ালি একটা গার্মেন্টের কম্পোনেন্ট, একটা গার্মেন্ট তৈরি করবো, কাপড় লে করা, কাটা, সেলাই করা, এর মধ্যে আপনি 3-4টা স্টেজ যদি আপনি ডিজিটাইজ করে ফেলেন, অটোমেশন করে ফেলে দেন, ওখানে যে 20টা লোক লাগতো 20 লোক একজন লাগবে না, অটোমেটিক খরচ পেয়ে গেল আপনার, এবং আপনার কম্পিটিটিভনেস বেড়ে গেল। কিন্তু ওর কী অবস্থা হবে, ওই লোকগুলোর কী অবস্থা হবে, কাজে আমার ওটা চিন্তা করতে হবে। কিন্তু আমরা যে আমাদের যে এত ওয়ার্কফোর্স আছে, ওয়ার্কফোর্সটা কি কোন কাজে লাগাবো, যদি আমরা এত অটোমেশন চলে যাই পুরা, তাহলে উই হ্যাভ টু এনশিওর দ্যাট we have to arrange some sort of alternative arrangement for the workforce. যেহেতু স্যার আপনার 30 বছর পূর্তি হচ্ছে, এই অকেশনটাকে সামনে রেখে স্যার আপনি আপনার ক্লায়েন্টদের উদ্দেশ্যে কি বলবেন? কাজে বলবো যে আমরা একটা স্টেবল ব্যাংক, এবং আমাদের 30 বছর ইতিহাসে বলবে আমরা আজকে পর্যন্ত কোনো কারো ডিপোজিটের টাকা পাইনি ফেরত, এর কোনো রেকর্ড নেই আমাদের এতে, জন্মের থেকে শুরু করে আজকে পর্যন্ত। কাজে এটা একটা স্টেবল ব্যাংক, ইউ ক্যান ডিপেন্ড অন দিস ব্যাংক। এই ব্যাংক আপনার জন্য উই ডু এভরিথিং ফর দি কাস্টমার। আর দুঃখ না যা কিছু আছে সেটা আমরা নিজেরা নিয়ে নিই, আমাদের পবিত্র বাদ দিয়ে দিই ওটা, কিন্তু আমরা তো আমরা 1 পয়সা কম দেবো না কোনো দিনও, বরং আপনাদের পারলে বেশি দেওয়ার চেষ্টা করবো। তাহলে উইল লিভ অলওয়েজ হ্যাপি অ্যান্ড কন্টেন্ট অ্যাবাউট আওয়ার সার্ভিস। আর আমাদের কাছে আবেদন থাকলে একটা যে আমরা আস্তে আস্তে অটোমেশন আমাদেরই করতে হবে, কনভার্সন, এটা কাস্টমারই হোক আর ব্যাংকারই হোক, ডিপোজিটারই হোক, সবারই আমাদের অটোমেশন দিয়ে দিতে হবে। আর আমরা যদি এই মুহূর্তে না যাই এটা, তাহলে আমাদের আরও পিছনে পড়ে যাবো, পিছনে পড়ে গেছি অলরেডি আমরা। উই হ্যাভ টু কোপ আপ উইথ দ্য গ্লোবাল ওয়ার্ল্ড, গ্লোবালি আর কি ইউনো সিস্টেম, ওটা যদি না করতে পারি আমাদের বসে অন্ধকার এইসব এগুলো যেতে মেসেজ যায় ওটুকু। আর আমরা কাস্টমার সেবা যাতে আরও ইমপ্রুভ করা যায়, ওটা ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, আমরা চালিয়ে যাচ্ছি এবং আরও চালাবো, যাতে আমাদের সার্ভিসটা আরও ভালো দিতে পারি। কাজে প্লিজ বি অ্যাসিওর দ্যাট ঢাকা ব্যাংক উইল ডু ইটস এভরিথিং পসিবল, হোয়াট এভার পসিবল টু ইমপ্রুভ আওয়ার সার্ভিস, উই ডু দ্যাট। অ্যান্ড ওটা আমরা একবার রিলিজিয়াসলি করি আর কি, আমার সার্ভিসটা কীভাবে ইমপ্রুভ করা যায়। স্যার থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। স্যার আপনারা শুনলেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান, উনি আমাদের সামনে খোলাখুলিভাবে অনেক কথা বললেন। ব্যাংকের শুরু থেকে আজ অবধি পর্যন্ত যে পথ চলাটা সেটা সম্পর্কে উনি আমাদেরকে সব কিছু খুলে বললেন। পাশাপাশি ঢাকা ব্যাংকের সামনের যে ভবিষ্যৎ চিন্তা ভাবনা, কীভাবে ব্যাংকটাকে আরও ধীরে ধীরে পেপারলেস ব্যাংকিংয়ের দিকে নিয়ে যাওয়া যায়, যাতে তা না হলে উনি যেটা বললেন সেটা হচ্ছে যে গ্লোবাল যে চেঞ্জগুলো হচ্ছে, বিশেষ করে কাটিং এজ টেকনোলজির কারণে, সেইটা যদি আমরা অ্যাডপ্ট করতে না পারি তাহলে ব্যাংকটা হয়তো পিছিয়ে যাবে। সো ওইটাকে মাথায় রেখে ওনারা আস্তে আস্তে ডিজিটাল ট্রান্সফরমেশন দিকে যাচ্ছেন, এবং উনি আশা করছেন ঢাকা ব্যাংক তার যে ক্লায়েন্ট বেস যেটা আছে, তারা ঢাকা ব্যাংকের প্রতি তারা ওনার কথা মতো ঢাকা ব্যাংক ক্লায়েন্টের জন্য এভরিথিং পসিবল দে ক্যান ডু ফর দ্য বেটারমেন্ট অফ দেয়ার কাস্টমার্স। সো থ্যাংক ইউ সো মাচ, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের সাথে থাকার জন্য। আশা করি আগামীতেও থাকবেন, আপনাদের সাথে পরে কথা হবে, আগামীতে হয়তো অন্য কোনো অতিথির সাথে আপনাদের সাথে হাজির হবো। সে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।